স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি পপি আক্তার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গত 6 মাসে অপরাধ সংগঠিত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের আইনের আওতায় আনতে পারেনি এমন কোনো নজির নেই বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত না বলেও মন্তব্য করেন তিনি। সকালে নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার। রাজনৈতিক ক্ষমতা বিবেচনা না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুরু দায়িত্ব পালন করছেন। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে না বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশের বর্তমান সরকারের কৃতিত্ব। ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় ১৫০০ মানুষকে হত্যা করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, তাদের পুনর্বাসনের চেষ্টাকারীদের অবশ্যই বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করা দরকার। সকালে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্টদের পুনর্বাসন না করতে এবং ভবিষ্যতে কোনো সরকার যাতে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে লক্ষ্যে রোডম্যাপ তৈরি করতে হবে। ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে মিলাদ, দোয়া ও আলোচনা সভা। বিভিন্ন সংগঠনের উদ্যোগে বের করা হয়েছে জশ্নে জুলুস ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এসব আয়োজনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও মানবতার বাণী তুলে ধরা হয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে আসতে শুরু করেন। সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে বেলা 11টার পর জশ্নে জুলুস শোভাযাত্রা বের হয়। দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে এসে জুলুসটি শেষ হয়। শোভাযাত্রায় আগত মুসল্লিরা মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রে ন্যায় বিচার, সহমর্মিতা ও পারিপার্শ্বিক সৌহার্দ্য প্রতিষ্ঠার কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল হয়েছে দুনিয়ার মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আবার বলছেন, তোমরা নিয়ামত প্রাপ্ত হইলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ রাসূল যেহেতু আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, সেই উপলক্ষে আমাদের মুসলমানের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। শান্তি, সৌম্য, সৌহার্দ্য বিনিময় করতে চাইতেছে, কোনো প্রতিহিংসা আমার নবীজি আনেন নাই। পরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি সমাবেশ। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় এই সমাবেশে। হিংসা, প্রতিহিংসা, গীবত, মিথ্যাচার এগুলো যতদিন দূর হবে না, এই পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। সহমর্মিতা, সম্প্রীতি এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদে ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। আল হাবিব আল আউয়াল আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাকুলু লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ফি ইয়াউমি মাউলিদিক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া পবিত্র এই দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ওয়ালি সিদ্দিকী, RTV, ঢাকা। সড়ক প্রশস্তের অজুহাত দিয়ে ৪,৫০০ গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে সুনামগঞ্জ শাচনা বাজার বন বিভাগের বিরুদ্ধে, অথচ এই বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি সড়ক বিভাগের। ২৫ বছর পুরনো গাছ হারিয়ে ৪ উপজেলাকে সংযুক্ত করা সড়কটি বিবর্ণ রূপ ধারণ করেছে। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হওয়ায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সুনামগঞ্জ শাচনাবাজার সড়কের দুই পাশে প্রায় ২৫ বছর ধরে শোভা পাচ্ছিল নানা জাতের বৃক্ষ। ২ বছর আগে এসব গাছ কাটার উদ্যোগ নেওয়ার প্রতিবাদে মাঠে নেমেছিলেন সচেতন নাগরিকরা, তবে শেষ রক্ষা আরও হয়নি। এবার অনেকটা নীরবেই ৪,৫০০ গাছ কেটেছে বন বিভাগ। সামাজিক বনায়নের আওতায় ২০০১ সালে লাগানো হয় গাছগুলো। মেয়াদ পূর্ণ হয় নিয়ম অনুযায়ী গাছগুলো কেটে বিক্রির টাকা উপকারভোগী ৫৫ ভাগ, সড়ক ও জনপদ বিভাগ ২০ ভাগ, আর বন অধিদপ্তর পাওয়ার কথা মাত্র ১০ ভাগ। তবে টাকার এই ভাগের হিসেব নেই কারো কাছেই। গাছ কাটার বিষয়ে ক্ষোভে ফুঁসছে পরিবেশবাদীরা, সমস্যায় পড়ছেন স্থানীয়রাও। গাড়ি চালাইতে আমরা রোদটার তাপ থেকে বাঁচতাম, গাড়ির উপরে যে তাপ লাগতো না। এখন গাছ কাটাতে দেখা যায় সারা রাস্তা রোডের মধ্যে যাত্রীরও কষ্ট, আমাদেরও কষ্ট। শত শত হাজার হাজার গাছ কেটে ফেলছে এবং এটা প্রকৃতির উপর প্রভাব পড়বে এবং আমাদের যাতায়াতের সমস্যা হবে। সড়ক বিভাগ বলেছে এখানে সড়কের উন্নয়নের কোনো প্রকল্প নেই, কিন্তু বন বিভাগ বলছে যে এখানে সড়কের উন্নয়নের কাজের জন্যই নাকি তারা গাছগুলো কেটে ফেলছে। সামাজিক বনায়নের মেয়াদ চলে গেছে। তো আমরা এটা বলতে চাই, দুইটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিভাবে তাদের বিপরীতমুখী বক্তব্য উপস্থাপন করছে। এই সড়কে ৪,৫০০ গাছ কোনো কারণ ছাড়াই তারা কাটার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি প্রশাসন, সরকার অবিলম্বে এখানে হস্তক্ষেপ করবেন। বন বিভাগ বলছে রাস্তার সম্প্রসারণ এবং উপকারভোগীদের লাভের অংশ দেওয়ার জন্যই কাটা হচ্ছে গাছগুলো। তবে সড়ক বিভাগের দাবি গাছ কাটার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কুড়াল সেতু এসে এই সড়কে নাম এবং রাস্তায় সড়কের সংস্কার হবে, এই জন্য গাছ কাটা প্রয়োজন। সেতু পার হয়ে টুকের বাজারকে শাচনা বাজার যে রোডটা, এখানে আমাদের এখন কোনো সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। সো আমাদের বৃক্ষ গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নেই। জেলা প্রশাসক বলছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। কাজ বন্ধ থাকবে, তো পাশাপাশি বিষয়টা কেন তারা সেইখানে গাছ কাটতে গিয়েছিল সেই জন্য আমরা একটি তদন্ত কমিটি ফর্ম করার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং সেটি শীঘ্রই সেটি তদন্ত কমিটি গঠিত হবে এবং তারা খুব দ্রুত তার একটা রিপোর্ট আমাদের জেলা প্রশাসনকে দিবে। সরকার যেখানে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে তখন নির্বিচারে এভাবে গাছ কেটে ফেলাকে অশনি সংকেত হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। পরিবেশ রক্ষায় দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। আগামী ২৪ ঘন্টার ভিতরে। আব্দুল হামিদ, RTV। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে নতুন ভিসার আবেদন সাময়িক স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। কর্মকর্তাদের কঠোর ভিসা যাচাইয়ের বিশেষ প্রশিক্ষণ দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে করে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারের পূর্ব নির্ধারিত তারিখ বাতিলের বার্তা পেয়েছেন অনেক আবেদনকারী। ভিসা পরিষেবার এই স্থগিতাদেশ ঠিক কতদিন বলবৎ থাকবে তা নিয়ে নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেনি পররাষ্ট্র দপ্তর। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উপস্থিতি ও নৌ অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে তৈরি হয়েছে সংকট। এমন পরিস্থিতিতে সেখানে অস্থায়ী নৌ চলাচলে নতুন করে ওমানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এর মাঝে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হোলেন অভিযোগ করেছেন, জ্বালানি খাতের নিজস্ব মালিকানার মাধ্যমে এই যুদ্ধ থেকে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা ও চাপ দুই দিকেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের কারণে সরিয়ে নেওয়া কূটনীতিকদের আবারও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দূতাবাসে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ইসরায়েল, জর্ডান ও ওমানের দূতাবাসে পুরোপুরি ফিরিয়ে দেওয়া হচ্ছে কর্মী। আর সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে কর্মী রাখা হচ্ছে সীমিত পরিসরে। একই সময় হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সাবেক মার্কিন কূটনৈতিক জোই হুডের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরান কোনো পক্ষই প্রণালীটি নিয়ে সত্য বলছে না। তবে ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌপথ চালু নিয়ে আবারও ওমানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। অন্যদিকে হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় জ্বালানি তেল সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটছে। অচল অবস্থায় ফের কমছে বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ, কিন্তু এর মধ্যেও আন্তর্জাতিক বাজারে 2% কমেছে তেলের দাম। এদিকে জ্বালানি খাতের মালিকানার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে ট্রাম্প ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন এমন অভিযোগ করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন। সামিউল শিহাব, RTV। RTVর সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।